ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, বাইরে অন্যান্য আরও বাচ্চাদের সঙ্গে বড় হই, তখন বাড়িতে শেখানো হয় যে কখনো কাউকে খারাপ ভাষায় কথা বলবে না, গালিগালাজ করবে না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি ধরনের ভাষা প্রয়োগ করবে না। আমরা শিখেছি, আমরা শুনেছি, আমরা বড় হয়েছি। তারপর রাজনীতির ময়দানে এসে দেখেছি যেগুলো ছোটবেলায় বলা হতো কি এগুলো খারাপ, এগুলো বলবে না, এগুলো বলতে নেই, সেগুলোই শাসক দলের কাছে অলংকার হয়ে গেছে। যারা জনপ্রতিনিধি, মানুষের সুখ দুঃখ নিয়ে বড় বেশি চিন্তিত, মানুষের কাজ করবেন বলে শুধু দলের পর দল বদল করছেন, টিকিট না পেয়ে অভিমান করছেন, মারামারি করছেন, ঘরের মধ্যে তাকে মাথা ফাটিয়ে দিচ্ছেন, আরো কত কিছু শুনতে পাওয়া যায় আজকাল কান পাতলে। সেই তাদের কাছেই যে কোনো সময় বিরোধীদের আক্রমণ করা মানে আমি যেটা বলি প্রায় সময় হয় ব্যক্তিগত আক্রমণ, না হয় বাপ মা তুলে গালিগালাজ। এইটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে রাজ্যের রাজনীতির ট্রেন্ড। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে এরা হয়ে গেছে শাসকের সব থেকে বড় মূলধন বা অলংকার। যে যত বড় অপরাধ করতে পারে, যার বিরুদ্ধে যত অভিযোগ আসতে পারে, সে হচ্ছে রাজ্যের শাসক দলের কাছে তত দামি সম্পদ। কেউ বলে পুলিশকে বোম মেরে দিন, দলের দামি সম্পদ। কারোর কাছে কোটি কোটি টাকা চুরি ডাকাতির অভিযোগ রয়েছে, দলের দামি সম্পদ। কেউ আবার সংসদে দাঁড়িয়ে পয়সার বিনিময়, টাকার বিনিময় প্রশ্ন করে আসছেন। সংসদে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, নথি, পাসওয়ার্ড, লগ ইন আইডি সে সমস্ত বিদেশের অন্য এজেন্সিকে দিয়ে বসে রয়েছেন। তারা হচ্ছেন দলের কাছে দামি সম্পদ। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে কারা ধোয়া তুলসী পাতা আর কারা মাথার মুকুট বোঝা বড় দায়। শাহজাহানদের অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া সন্দেশখালীর মেয়েরা খোদ মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত। শুধু মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত নয়, রাজ্যের প্রথম সারির তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীর কাছে কখনো তারা নায়িকা, কখনো স্ক্রিপ্টেড ডায়লগ বলছেন, কখনো তারা ঘোমটার নিচে সিগারেট টানেন, কখনো বা তাদের উচিত ছিল ধর্ষণের ভিডিও করা, এরকম নানা ধরনের মন্তব্য শুনতে পাওয়া যায়। এরা সবাই মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত, সিম্পল। কিন্তু মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে যিনি বহিষ্কৃত সাংসদ, সেই মহুয়া বরাবর তৃণমূলের কাছে বোধহয় রত্ন মাথার মুকুটের মতো। আর সেই মহুয়া মৈত্র যাকে কার্যত জোর করে, গায়ের জোরে আরো একবার সংসদে পাঠানোর চেষ্টা, মরিয়া চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের। যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের দীর্ঘদিনের সাংসদ হওয়া সত্ত্বেও তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি, এলাকার কোনো কাজে তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সংসদে দাঁড়িয়ে তিনি তার নিজের কেন্দ্র সম্পর্কে একটা শব্দ খরচ করেননি। উল্টে অভিযোগ যে টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে তিনি অন্য প্রশ্ন করেছে, বিদেশ থেকে সাজিয়ে দেওয়া প্রশ্ন করেছেন। সেই মহুয়া মৈত্রকে আরো একবার টিকিট দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে এই মহুয়া মৈত্র হচ্ছে দলের সম্পদ। কিন্তু টিকিট দিয়ে তো সাতক্ষণ মাপ হবে না। যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কোথা থেকে ধুয়ে মুছে সাফ করা যাবে? এরকম ওয়াশিং মেশিন তো নেই তৃণমূল কংগ্রেসের কাছে। আর এবার আরো বিপাকে মহুয়া মৈত্র। কিরকম? বিদেশি মুদ্রা লেনদেন মামলায় কাল মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি, সঙ্গে এটি তলব করেছে ব্যবসায়ী হীরা নন্দানীকেও। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ইতিমধ্যে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার বিদেশের মুদ্রা লেনদেনের অভিযোগে পরপর দুবার মহুয়াকে তলব করলো ইডি। প্রশ্ন হচ্ছে, এই এতবার তলব, এতবার ডাকা এবং যে অভিযোগগুলো,
সেই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস অস্বীকার করলো একাধিক সময়। যার বিরুদ্ধে অভিযোগ মহুয়া মৈত্র, তিনি নিজেই গলা বাজিয়ে গলা ফুলিয়ে বলেছেন যে হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি নিয়েছি, তাতে কি। তারপরেও শাসক দল কিছুই দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। কে হীরানন্দানী আর কোন কোন কেসে তদন্তে মহুয়া মৈত্রকে তলব কেন্দ্র এজেন্সির, একটু পিছনে ফিরে দেখা যাক। গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন যে টাকার বিনিময়ে প্রশ্ন তুলে মহুয়া মৈত্র লোকসভার স্বাধিকার ভঙ্গ করেছেন। বিজেপি সাংসদের দাবি, এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়েছেন আইনজীবী জয় আনন্দ দেহদারি। আইনজীবী আনন্দ দেহদারি মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠিও দেন সিবিআই এর প্রধানকে। গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। মহুয়াকে বহিষ্কার করার ব্যাপারে সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে সরকারি তদন্তের কথাও বলা হয়েছে। তাতে মহুয়া এবং দর্শনের মধ্যে নগদ অর্থ লেনদেনের বা মানি ট্রেলের তদন্ত করানোরও সুপারিশ করা হয়। এরপরই তদন্তে নামে ইডি। ইডি কখন নামে তদন্তে? যখন টাকা পয়সার লেনদেনের বিষয়টা সামনে আসে। অর্থাৎ মহুয়ার বিরুদ্ধে হীরানন্দানীর থেকে উপহার নেওয়ার একাধিক যে অভিযোগ উঠেছে, কোথাও সেই কান টানলে মাথা আসার মতো তার সূত্র ধরে ধরেই এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এই বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে, যাকে এবার তৃণমূল কংগ্রেস আবার টিকিট দিয়েছে কৃষ্ণনগর থেকে। কি নেই মহুয়ার উপহারের তালিকায়? সূত্রের খবর যে আইফোন উপহার নিয়েছেন, যার লক্ষাধিক মূল্য রয়েছে। কয়েক কোটি টাকার ডায়মন্ড জুয়েলারি অর্থাৎ হীরের গয়না, তাও উপহার হিসেবে নিয়েছেন এই বহিষ্কৃত সাংসদ। এর সঙ্গে নিয়েছেন বিদেশি ব্র্যান্ডের, বিদেশি কোম্পানির দামি ব্যাগ, অর্থাৎ শৌখিনতা বিলাসিতা করার জন্য, তার জন্য লক্ষাধিক টাকার সেই সমস্ত দামি উপহার তাকে দেওয়া হয়েছে, নিয়েছেন তিনি। শুধু তাই নয়, মেকআপ কিট, শুনতে পাওয়া যে দুবাই থেকে আনা মেকআপ কিট অর্থাৎ প্রসাধনী সামগ্র, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকারও বেশি, সেরকম গিফটও নাকি তিনি পেয়েছেন। শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে বাইরে বিদেশি কোম্পানির হয়ে প্রশ্ন করার জন্য, নিজের কেন্দ্রকে ভুলে বিদেশি কোম্পানির কাছ থেকে প্রশ্ন নিয়ে অন্য স্বার্থে প্রশ্ন করার জন্য। প্রায় কোটির কাছাকাছি, 70 লক্ষেরও ওপর তার নাকি 35 জোড়া বিদেশি জুতো রয়েছে বিদেশি ব্র্যান্ডের। এছাড়া আবগারি, যাকে বলে বিদেশি মদ, তারও মূল্য 40 থেকে 50 লক্ষ টাকা। এই ধরনের উপহার যার কাছে রয়েছে। এছাড়াও আরও বড় অভিযোগ রয়েছে যে সংসদের যে বাড়িটাতে মহুয়া মৈত্র থাকেন, সেই বাড়ি রিনোভেট করার জন্য নাকি বেশ মোটা সোটা অঙ্ক টাকা তিনি উপহার পেয়েছিলেন। যদিও এই মহুয়া মৈত্র দলের সম্পদ, বারবার মহুয়ার পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দাঁড়িয়েছেন নয়, শুনতে পাওয়া যাচ্ছে যে এবার নাকি লোকসভা ভোটের প্রচারটাও মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই নাকি করবেন, এতটাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রশ্ন তো ওঠে, তাহলে কারা সম্পদ, কারা দলের কাছে ধোয়া তুলসী পাতা, আর কাদের জন্য ভোট চাইতে যাওয়া? একাধিকবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম সেই বার্তা ছিল দেখুন একবার। After 3-4 months there will be election, so only one session is left out. For that Mahua can attend the public parliament in the outside of the house. It will boost up her moral image and it will boost up her morality. মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে, আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। মহুয়াকে তাড়াতে হলো কেন? মহুয়া যদি দোষই হয় তাহলে ব্রিজমোহন কি সাক্ষী, যে যাকে সবচেয়ে বেশি অপমাননা করা হলো, লাঞ্ছনা করা হলো, বিচার পেল না, সেই আবার ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে গেল। তার মানে মহুয়ার ব্যাপারে এথিক্স কমিটি আর ওদের ব্যাপারে আপগ্রেড কমিটি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এর সঙ্গে সঙ্গে মহুয়ার হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন তৃণমূলের অন্যান্য ছোট মেজো সেজো নেতা নেত্রীরাও। কি বলছেন তারা শোনাবো একবার। যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে, নির্বাচনের সময়
যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন, ব্যক্তিগত কথোপকথন, সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য। কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডি অফিস নেই। শুধু সাংসদ পদ রদ করা নয়, এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএসের নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। আমাদের লড়াই মহুয়া মৈত্রর সঙ্গে রাজনীতির লড়াই, কোর্টের লড়াই নয়। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমাদের দলের একজন সাংসদ একটি নির্দিষ্ট অভিযোগ এনেছিলেন যে তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। মহুয়া মৈত্র তার পাসওয়ার্ড বিদেশি একজন ব্যবসায়ীকে সরিয়ে দিয়েছে। এই নিয়ে এথিক্স কমিটি বসেছিল। মহুয়া দেবী তার বক্তব্য রেখেছেন। তার বক্তব্যেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। তারপর তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন, নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, কিন্তু মূল সমস্যা থেকে সরে যাননি। এবং এটার সঙ্গে যদি বিদেশি মুদ্রা যুক্ত থাকে, অভিযোগ যেখানে অত্যন্ত গুরুতর, পৃথিবীর অন্যান্য কোনো দেশ হলে এতক্ষণ তো সেডেশনের মামলা শুরু হয়ে যেত। আগামীকাল এখন হাজিরা দেবেন কিনা মহুয়া মৈত্র সেদিকে দেখার। যদিও দলের সম্পদ নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আজকে ডিবেট শুরু করব যে আসলে দলের সম্পদ তাহলে কারা। দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের জায়গায় জায়গায় দেওয়ালে দেওয়ালে নাকি পোস্টার লেখা হচ্ছে, দেওয়াল লিখন চলছে, তিহার থেকে খেলা হবে, জেলে বসে খেলা হবে। এই অনুব্রত মণ্ডল, এই মহুয়া মৈত্র, এরা হচ্ছে তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড়, সব থেকে দামি সম্পদ। এবং এতটাই দামি সম্পদ যে সেখান থেকেই পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার শুরু করতে হচ্ছে। আর শুধু এখানেই তো শেষ নয়। আমি শুরুতেই বললাম, যত বেশি খারাপ কথা, যত বেশি ব্যক্তিগত আক্রমণ, যত বেশি মহিলাদের সম্মানহানি, তত বেশি কোথাও কোথায় নাম্বার পাওয়া যায় তৃণমূল কংগ্রেসে। এক মহুয়া মৈত্র নয়, এর পাশাপাশি বাকি যারা গুটি গুটি করে লোকসভার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় পা মিলিয়েছেন, বিভিন্ন সময় তাদের মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানেই শেষ নয়। তাদের জন্য একই ওষুধ তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এরা সবাই দলের সম্পদ, এদের সবার জন্য প্রাণপাত পরিশ্রম, কখনো কোনো কথার নিন্দে নয়, কখনো কোনো কথার জন্য ক্ষমা প্রার্থনা নয়। তা সে জগদীপ ধনকরকে মিমিক্রি করা হোক, দ্রৌপদী মুর্মুর রং নিয়ে বলা হোক, আমি বললাম না ছোটবেলায় আমরা যেগুলো শিখেছি, যেগুলো বলতে নেই, সেগুলোই একের পর এক করে যাওয়া। চুরি জোচ্চুরি তো রয়েছে, তার সঙ্গে অপমান, চরিত্র হনন, গালিগালাজ, কোনো অংশে কোনো কিছু বাদ নেই, আর কোনো কিছুর জন্য কোনো ক্ষমা নেই। দলের তরফ থেকে এখানে কোথাও নোটিশ আসে না, ক্ষমা চাইতে বলা হয় না, নিজের কথা উইথড্র করতে বলা হয় না, বরঞ্চ সাপোর্ট করা হয়, সমর্থন করা হয়। আর সমর্থন করার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এটাই, মহুয়া মৈত্রর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু। আরও দুজনের বক্তব্য, যে বক্তব্যের জন্য তারা বিন্দুমাত্র ক্ষমা প্রার্থিত ননই, উল্টে আরো বেশি, যত বেশি প্রচার বাড়ছে তত বেশি তাদের একই কথা, যে কথা নিন্দিত হওয়া উচিত ছিল, যে কথার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল, সেই কথার উপরই শান দিয়ে যাচ্ছেন আরও দুই মহিলা নেত্রী, রচনা ব্যানার্জি এবং সুজাতা মণ্ডল। সেই কথার নমুনা দেখাবো, তারপর শুরু করবো আজকের ডিবেট। আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ
দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যারা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে হ্যাঁ সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা, সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন, দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরন बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है। ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে হিজাব পরিয়ে ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন দেখুন, সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে। অতএব এই দলটার ক্ষেত্রে কি কোথাও অলিখিত নিয়ম হয়ে গিয়েছে? প্রচারের ময়দানে যেগুলো বারবার করে বিভিন্ন সময় প্রকাশ পায়, যত বেশি ব্যক্তিগত আক্রমণ, যত বেশি কুরুচিকর আক্রমণ, যত বেশি মিথ্যা, তত সেগুলোকে সমর্থন করা, প্রশ্রয় দেওয়া। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক এবং রয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতে অনিন্দ্যবাবু আপনার কাছেই আসবো। আমি জানি না আগামীকাল মহুয়া মৈত্র হাজিরা দেবেন কিনা, কিন্তু মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া এবং তার কেন্দ্র থেকে প্রচার শুরু করাটা কোথাও একদিক থেকে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের সব রকমভাবে সাপোর্ট সমর্থন রয়েছে মহুয়া মৈত্রকে। এখানে কোনো অন্য কোনো প্রশ্নের জায়গা নেই। যারা যা কিছু মন্তব্য করছে, এর আগে শুধুমাত্র অখিলগিরির ঘটনাটা বাদ দিয়ে, কারণ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে ক্ষমা চাইতে হয়েছিল, একের পর এক ধরনের ঘটনা ঘটে গেছে। যাবতীয় অভিযোগ, চুরি জোচ্চুরি, আজকে বীরভূমের মতো জায়গাতে দেওয়াল লিখানো হচ্ছে তিহার থেকে খেলা হবে। প্রত্যেক ক্ষেত্রে সব কিছুর জন্য হয় পরোক্ষে না হয় প্রত্যক্ষে সমর্থন। কিসের ইঙ্গিত এটা? কারোর জন্য কোনো রকমের ক্ষমা চাওয়া, কোনো রকমের এই এত বড় ঘটনা সন্দেশখালী হয়ে যাওয়ার পরও সবাই প্রকাশ্যে মুখ না ঢেকে সামনে আসার পরও যে ধরনের কদাকার কুৎসিত মন্তব্য টানা করে যাওয়া হচ্ছে, তার জন্য কোনোভাবে কেউ অনুতপ্ত নন। কোনো জনপ্রতিনিধি যারা হতে চাইছেন ভবিষ্যতে তারাও অনুতপ্ত নন। এটাই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। মানে এই দলটা করলে যা খুশি বলার একটা ছাড়পত্র পাওয়া যায়, যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। না, আপনার কথাতে আছি। মহুয়া মৈত্র নিয়ে যখন বললেন, মহুয়া মৈত্র সমস্যাটা কি? মহুয়া মৈত্র বিজেপি তোষমৎকারী কিছু ব্যবসায়ীর নামে কিছু প্রশ্ন তুলেছিলেন, এটাই তো তার সমস্যা। এক, মহুয়া মৈত্রকে তার জন্য টার্গেট করা হলো। আজকে আমি খুব অবাক হয়ে গেলাম, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে নরেন্দ্র দামোদর দাস মোদী ফোন করেছিলেন এবং উনি জানতে চাইলেন যে পিএম সাহেব মহুয়া মৈত্র কী হবে। যে মুহূর্তে প্রশ্ন করে তারপর কিছুক্ষণ পরেই দেখলাম মহুয়া মৈত্রকে একটা সমন পাঠানো হলো। উনি প্রার্থী তৃণমূলের, তিনি প্রচার করবেন না, তাকে হ্যারাস করা হচ্ছে। আবার তাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। উনি যাবেন কি যাবেন না সেটা পরের বিষয়। একজন প্রার্থী তিনি প্রচারে নামবেন, মানুষের কাছে যাবেন, কি কাজ করেছেন সেই নিয়ে বলবেন, তাকে রাজনৈতিকভাবে পেরে না উঠে এভাবে হ্যারাসমেন্ট করা। আপনি বলছিলেন না, একজন জনপ্রতিনিধি তিনি সংসদে যাবেন, তার লগের আইডি পাসওয়ার্ড তিনি বিদেশের কোম্পানিকে দিয়ে দেবেন, সেটা তো বিতর্কের বিষয়, সেটা তো বিতর্কের বিষয়। কিন্তু একজন প্রার্থী, আমি বলছি অস্বীকার করেছেন না একজন, আমি বলছি আপনার এখানে কম্পালশন রয়েছে, আপনি ডিবেট টেবিলে বসে বলতে পারেন যে একজন প্রার্থীকে হ্যারাস করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ আপনি এটা তিনি নিজে বলছেন যে হ্যাঁ আমি করেছি, বেশ করেছি। না আমি বলছি তো সেটা হ্যাঁ দিয়েছি, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিয়েছি, বেশ করেছি। সেটার ব্যাপারে সেন্ট্রাল এজেন্সি যা করছে, কিন্তু আপনি আজকে দেখুন বিজেপি প্রার্থী তিনি কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্রের এগেনস্টে। তিনি জিজ্ঞাসা করেছেন নরেন্দ্র মোদীকে যে উনার কি হবে, মহুয়া মৈত্রর কি হবে, কোশ্চেন মার্ক। তারপরে এই ঘটনা। আপনি বলছিলেন যে সন্দেশখালী বা এইসব কথাগুলো বলছেন, ঠিক কথা। আজকে আপনি বলছিলেন, আচ্ছা বলুন তো, আমাদের বিরোধী দলনেতা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বলে ডাকে,
তখন আপনার মনে হয় যে একজন মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকা, একবারও শুনতে পেয়েছেন আমরা নরেন্দ্র বলে রেখেছি? না, আমাদের রুচিতে বাদে। আপনি বিরোধী দলনেতাতে গেলেন, আপনাদের সভাপতি এটা বলা যাবে না বলছেন? না না, নিশ্চয়ই বলা যাবে। আপনি বিরোধী দলনেতাতে গেলেন, আমি তো আরো একটু এগিয়ে দিলীপ ঘোষ পর্যন্ত যেতে রাজি আছি। আমি এগিয়ে যেতে রাজি আছি। আমি আপনাকে আবার আপনার দলে ফিরিয়ে আনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন সময় আবাসের টাকা বিভিন্ন প্রকল্পের টাকা, এই টাকা নিয়ে কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় কথা বলেছেন প্রধানমন্ত্রীকে আমি কি আরেকবার চালিয়ে শোনাবো? শুনুন, আমি আপনাকে বিপ করে চালাতে হয়, দু অক্ষরের গালিগালাজ শোনানো যায় না, শোনানো যায় না। আমি বলছি বিপ করে চালাতে হয়, বিপ করে চালাতে হয়। বলবে ছোটবেলায় যেগুলো শেখানো হয়েছে যে এই জিনিসগুলো বলা যায় না, সেগুলো কোথাও আপনার দলে একটা অলিখিত হয়ে গিয়েছে। মিমিক্রি করা, এই তো আমি দিলীপ ঘোষের দেখছিলাম গতকালকে। উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করো, রাষ্ট্রপতিকে তার গায়ের রং নিয়ে, তার রূপ নিয়ে অকথ্য ভাষায় কথা বলো, ঠিক সেরকমই হাসাহাসি করো। একটা আদিবাসী মহিলা বীরবা হাসদাকে তাকে কিভাবে কথা বলা হয় সেটা তো তিনবার বিপ দিতে হয়। ঠিক কথা, আমি আপনার সঙ্গে একমত। আজ গতকালকে দেখছি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় কথা বললেন, সেখানেও বিপ দিতে হয়। এখন ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা কি বলুন, ব্যাপারটা কোনটা বলুন তো? আমি অবাক হয়ে যাচ্ছিলাম। না, ব্যাপারটা আমি আপনাকে শেষ করিনি। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যা খুশি তাই বলার ছাড়পত্র রয়েছে। না না না, একদমই নয়। আপনি দিলীপ ঘোষের প্রসঙ্গে এলেন, আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষকে আজকে সর্বভারতীয় স্তর থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে এটার কারণ কি, উনি কেন এই ধরনের মন্তব্য করেছেন। বিভিন্ন সময় দিলীপ ঘোষের বক্তব্য, উনি যেহেতু বিভিন্ন রাজ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে বলেন যে আমি এ রাজ্যের নিজের মেয়ে, সেই জায়গা থেকে উনি বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও সেটাকে সাপোর্ট না করে আজকে জেপি নাড্ডার তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, না জানলে জেনে নিন সরস্বতী স্বর্ণালী প্যানেলে এসে তার কাছে উত্তর চাওয়া হয়েছে যে কেন তিনি এরকম কথা বলেছেন। এবং সেই উত্তর চাওয়ার পর, চিঠি আসার পর দিলীপ ঘোষ কি বলেছেন একবার শোনাই। দিলীপ ঘোষ কি উত্তর দিয়েছেন? এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখ, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন? শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, যে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। পাল্টা প্রশ্ন তোলা হয়েছে, সেটুকু আরে এইটুকু আপনি এইটুকু বার করে নিয়ে আসুন না, উনি তো জাস্টিফাই করছেন, তার থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না, অখিলগিরি যে কথাটি বলেছিলেন, এইটুকু কল্যাণ ব্যানার্জি থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না, অখিলগিরি থেকে এইটুকু বার করে নিয়ে আসুন না। অখিলগিরি যে বলছি তো, আমি আসবো নির্মল মুখার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন কাছে, যে মহুয়া মৈত্র নিয়ে আলোচনা করছি আমরা, আমার মনে আছে এই মহুয়া মৈত্র নিউজ চ্যানেলে, ডিবেট চ্যানেলে বসে তার মধ্যাঙ্গুলি দেখিয়েছিলেন। এতটাই অশোভনীয় সে বডি ল্যাঙ্গুয়েজ, কথায় কথায় ইংরেজিতে গালিগালাজ ছাড়া তিনি তার একটা সেন্টেন্সও কমপ্লিট করতে পারেন না, ওনার একটা বাইট প্রপারলি চালানো যায় না, এত ইংলিশে গালিগালাজ থাকে। এগুলোই কি ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে? এগুলো ট্রেন্ড সেটার হচ্ছে নির্মাল্যদা? দেখুন, এক ধরনের ভাষা সন্ত্রাস তো অনেকদিন ধরেই চলছে, সেটা উভয় পক্ষেই চলছে, এবং যদি এটা চলে থাকে, ধরুন বিজেপির ক্ষেত্রে, তার জন্য কখনো কেউ ক্ষমা চেয়েছে? তার জন্য কোনো দলীয় স্তর থেকে কোনো চিঠি এসেছে কখনো কারোর কাছে? এটা তো একটা ব্যাড নজির, মানে খারাপ নজির রাজনীতির ক্ষেত্রে, এটা একটা সেট হচ্ছে। মহুয়া মৈত্রই বলুক কিংবা দিলীপ ঘোষ বলুক, এটা কোনো রেসপন্সিবল পলিটিশিয়ানের কাছ থেকে আমরা আশা করতে পারি না। অন্তত আমি যতদিন সাংবাদিকতা করেছি,
এবং করছি, আমি দেখছি এইগুলো দিনে দিনেই অবক্ষয়টা হচ্ছে। এই অবক্ষয়টা কেন? তার কারণ একটাই, যে করে হোক একটা ধারণা তৈরি হয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই হচ্ছে আমি তার বিরুদ্ধে চক্রান্ত করছি। সুতরাং চক্রান্ত থিওরিটা সবসময় এনে দেওয়া হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদের প্রতিশব্দ হিসেবে। এইটা যদি দাঁড়ায়, আপনি আমায় যদি কিছু বলেন এবং আমি যদি সঙ্গে সঙ্গে বলি আপনি চক্রান্ত করে করছেন, তাতে কি দাঁড়াচ্ছে? আমি আর নিজেকে শোধরানোর জায়গাটায় যাচ্ছি না। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তৃণমূল যদি হেরে যায়, পিছিয়ে পড়ে, তাহলে তৃণমূল ঠেকে শিখবে, কারণ তৃণমূল দেখে শেখার জায়গা থেকে সরে আসছে। এবং এইটা খুব অত্যন্ত, আমি বলবো এটা কোনোভাবেই গণতান্ত্রিক পদ্ধতির কোনো ধার কাছেই কিছু নেই। আজকে সামনে লোকসভা ভোটে যে জিনিসগুলো দরকার, মানুষ একটা জিনিস শুনতে চায় ভদ্র ভাষায়, তার কাছে আপনি করজোরে ভোট চাইবেন, সে ভোট দেবে। বেসিক্যালি সত্যি কথা বলতে ভোট প্রার্থীরা অনেক সময় তাদেরকে ব্যঙ্গ করে বলা হয় যে তারা ভিক্ষার্থী। সুতরাং এই জায়গায় যদি দাঁড়িয়ে আপনি ভাবেন এই ধরনের ভাষা ব্যবহার হয়, তাহলে নিশ্চয়ই সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি এই জায়গা থেকে আসবো, আমি বিমান সংখ্যা অন্তর কাছে আসি। বারবার যখন মহুয়া মৈত্র প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, যেটা আমি বললাম যে একাধিকবার যার এই জনপ্রতিনিধিত্বের নজিরও আমরা দেখেছি। দিলীপ ঘোষ বলছেন, দিলীপ ঘোষের একটা কথা সূত্র ধরে বলি, যে এই প্রত্যেক ক্ষেত্রে এই ধরনের ফিমেল ভিকটিম কার্ড প্লে করা হয়েছে। এটা মহুয়া মৈত্র করেছেন। উনি এখানে দাঁড়িয়ে বলেছেন যে উনি নাকি দ্রৌপদী, ওনার বস্ত্রহরণ করা হচ্ছে। তিনি এত বড় অভিযোগ তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও এই একই গালিগালাজ কোনো বিরোধী দলের পুরুষ নেতাকে করলে কোনো সমস্যা হয় না, মহিলাদের ক্ষেত্রে করলে সমস্যা হয়। মহুয়া মৈত্র তো এর আগে একাধিক ভাষায় কথা বলে গেছে, যেগুলো কি কখনো কোনো সময় আজ অব্দি দেখতে পাওয়া গেছে? আমি এখানে প্যানেলিস্ট সবাইকে জিজ্ঞেস করছি, কোনো সময় দলের তরফ থেকে বলা হয়েছে অমুক এটা বললো, খুব খারাপ বললো, অমুকের এটা বলা উচিত নয়, অমুকের এটা করা উচিত নয়, পুলিশকে বোম মারা থেকে শুরু করে যা খুশি, জগদীপ ধনকর উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করা ছাড়া গোটা করা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা পলিটিক্যাল পার্টি যেখানে কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই, যেখানে কখনো কাউকে কিছু বারণ করা হয় না, কখনো কোনো প্রশ্ন করা হয় না, কখনো ক্ষমা চাইতে বলা হয় না। কেন এটা? স্বর্ণালী, আমি একটু থিওরিটিক্যাল জায়গা থেকে আলোচনা করি। আমি না দুজনকে পাশাপাশি রেখে সত্যি অবাক হচ্ছি। একজন বসিরহাট সন্দেশখালীর অতি সাধারণ গৃহবধূ রেখা পাত্র, তার স্মার্টনেস, তার কথাবার্তা, সে কিন্তু আমাদের মতো ইংরেজি জানে না। ঠিক, সে যেভাবে কথা বলছে, অনেকে বললো সে নাকি মুখস্থ করেছে। আর এই টেলিভিশন চ্যানেলগুলো যখন ধরছে, তুমি যখন কথা বলেছো তখন কি কেউ স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল? সে কিন্তু নিজে কথা বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, এবং তার স্মার্টনেস, তার কথাবার্তা আমাকে সত্যি অবাক করছে। এবং আমি এটা ভাবছি যে সত্যি এই ফর্মাল এডুকেশনটা সবসময় সব কিছু গুরুত্বপূর্ণ নয়। মানুষ তার জীবনচর্চা, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু শিখতে পারে। তার উদাহরণ রেখা পাত্র। আর একটা অবাক করার কথা, যিনি ইংরেজি ছাড়া কথা বলেন না, যার কথাবার্তা তোমাদের পি পি আওয়াজ করাতে হয়, প্রতিটাতে 4-5টা করে স্ল্যাং থাকে, এবং তিনি যেভাবে কথা বলেন যেন মনে হচ্ছে কথায় কথা মারতে তেড়ে আসবে। এদের ভাবছি যে এদের সত্যি পড়াশুনোটা কি শিখিয়েছে এদের তথাকথিত এলিটেরা, যারা নিজেদের এলিট বলে মনে করে, তারা সমাজকে কি দিচ্ছে আর রেখাপাত্র কি দিচ্ছে। ফলে চারটি ইংরেজিতে গালিগালাজ দিলে মোটামুটি এলিট ক্লাসে পৌঁছে যাওয়া যায়। কেউ একজন বলছে, মহুয়া মৈত্র তেমন তো দেখিয়েছে, সিবিআই আয় আমার বাড়িতে কটা জুতো আছে জুতো গোনাবো। এই একজন শিক্ষিত মহিলার কথাবার্তা। আরেকটা কথা, তাহলে প্রশ্ন, যে কেউ প্রশ্ন করবে, এই রকম একজনকে তৃণমূল কেন সমর্থন করছে? তার কারণ আছে। আসলে তৃণমূল যারা চালাচ্ছে বা যিনি চালাচ্ছেন তিনি মনে করছেন যে আমি যা বলবো সিস্টেম সেইভাবে চলবে, আমি হচ্ছে সিস্টেমের সৃষ্টিকর্তা। একবার একটা উদাহরণ দিই, 90-এর দশকের শেষের দিকে লালু প্রসাদ যাদব যখন একেবারে বিহার রাজনীতির একেবারে সবার হাতে মাথা কাটছে, উনি রাজ্যসভায় একটা 3.5 ফুট লম্বা লোককে পাঠিয়েছিলেন,
যে ওই লিখেছিল জব তক সিঙ্গাড়া মে আলু তব তক বিহার মে লালু, ওকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই করতো কি, ও টেবিলে উঠতো, লাফাতো ঝাঁপাতো, যখন সিরিয়াস আলোচনা হতো হাততালি দিয়ে ফেলতো। একদিন বোধহয় উপরাষ্ট্রপতি বা যিনি সভাপতিত্ব করছিলেন তিনি বললেন লালুজি ভেবেছেটা কি, ও নিজে হাতে ক্ষমতা আছে বলে সিস্টেমটাকে নিয়ে ছেলেখেলা করবে। পশ্চিমবাংলায় না এই অতিরিক্ত ক্ষমতা একজনকে বোধহয় এই অধিকার লাইসেন্স দিয়ে দিয়েছে সিস্টেমটাকে নিয়ে ছেলেখেলা করার। ন্যাচারালি এখানে চুরি কোনো অপরাধ নয়, এখানে যারা চুরি করে চাকরি পায় তার পাশে সরকার দাঁড়ায়, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। এখানে বলা হয় কেষ্ট যে তিহার জেলে থাকলে কি করেছে কেষ্ট, এবং তারপর লেখা হয় তিহার থেকে নাকি খেলা হবে। তারপর একটা লাইনেই শেষ করি, কি করেছে বালু। আসলে সিস্টেমটাকে কেউ যদি মনে করে যে তার সম্পত্তি সে সিস্টেম তৈরি করবে তাহলে এই হালই হয়, কিন্তু এর পরিণতি ভালো নয়, আমি বলে দিচ্ছি। কারণ সিস্টেম অনেক বড়, একটা ব্যবস্থাকে আমি তছনছ করে দেবো, ভেঙে দেবো, আমার ক্ষমতা থাকবে আর সবাই শেষ হয়ে যাবে। উল্টোটাই ঘটবে। যারা এটা করতে গেছে, একসময় সিপিএম এটা করতে গিয়েছিল, কিন্তু সিপিএম তছনছ হয়ে গেছে, আর তৃণমূল তো পরশু কাছে আসবো। তবে আসার আগে আমি যেগুলো নিয়ে আলোচনা চলছিল, যখন একবার দেখিনি মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই আসার কথা যখন শুনেছেন পর্যন্ত, কানে যখন গেছে, সেই সময়কার কি বক্তব্য, কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যখন সংসদ কমিটি ওখান থেকে যখন বেরিয়ে আসছেন, বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। যদি উনি কেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমি জানি না, ওনার তো মনে হয় 2 টাকার সাংবাদিক, সব সাংবাদিকরা 2 পয়সার সাংবাদিক, 2 পয়সার ভোটার। তাহলে কিসের জন্য উনি কথা বলেন, কেন ওনার কথা বলতে আসেন, ছুটে ছুটে চোখ থেকে জল দেখানোর জন্য আসেন, সেটাও বোঝা যায় না। এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত বক্তব্য, যেখানে নরেন্দ্র মোদীকে তিনি 2 অক্ষরের শব্দ প্রয়োগ করে তিনি সম্বোধন করছেন। দেখুন, সরকারের নামই হচ্ছে এজেন্সি সরকার। আজকে এক্ষুনি আমাকে মিডিয়া ফোন করলো যে কোথায় কোন বিজেপির চোর ছাত্র সাংসদ ঝাড়খণ্ডের, সে নাকি টুইট করেছে আপনার বিরুদ্ধে সিবিআই কমপ্লেন নিয়ে নিয়েছে। আমরা খুব ভালো, আমার বাড়িতে কত জোড়া জুতো আছে তোরা এসে বলুন। রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোরা, তুমি সাধু। কি বলবো অরিত্র? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মহুয়া মৈত্র রাজনীতিবিদ হিসাবে যথেষ্ট ওভাররেটেড বলে আমার মনে হয়। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা ইম্পর্ট্যান্ট জাজমেন্ট, 1998 সালে নরসিমা রাওয়ের ল্যান্ডমার্ক জাজমেন্টকে ওভাররুল করে সুপ্রিম কোর্ট বলেছে যে একজন পার্লামেন্টেরিয়ান সে কখনো সুপ্রিম ক্ষমতার অধিকারী নয়। যে কোনো রকম ঘুষ নিয়ে কোনো রকম ভোটাভুটিতে পার্টিসিপেট করলে অথবা কোনো প্রশ্ন যদি তিনি পার্লামেন্টে করেন তাহলে সেটা বেআইনি, এবং 98 সালের নরসিমা রাও সংক্রান্ত কেসের রায়কে ওভাররুল করে তারা সিবিআই প্রোব ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ফলে মহুয়া মৈত্র যেটা করেছেন এই ঘটনা কোনো রকম চক্রান্ত নয়, তার কারণ তিনি নিজে স্বীকার করেছেন এথিক্স কমিটির কাছে যে তিনি এই বেআইনি কার্যকলাপ করেছেন। তারপরেও যখন তাকে টিকিট দেওয়া হয়েছে, কোনো রকম শোকজ করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, কোনো কিছু করা হয়নি। তার মানে হচ্ছে যে দল এই ধরনের অ্যাক্টিভিটিকে এন্ডোর্স করে, এবং এই ধরনের যে ঔদ্ধত্য, আমি ঔদ্ধত্য শব্দটাই ব্যবহার করছি, তার কারণ হচ্ছে মহুয়া মৈত্র যাবতীয় আচরণের মধ্যে জনপ্রতিনিধি বা যে জায়গাকে তিনি রিপ্রেজেন্ট করেন সেই জায়গার আর্থসামাজিক চিত্রের কোনো রকম ছোঁয়া নেই। ওনার কেটে বলছি অরিত্র, মানে এর মধ্যে নাম ঘোষণার পর থেকে পর্যন্ত বিভিন্ন সময় কি দেখি প্রার্থীরা, সামান্য রেখাপাত্রের কথা হচ্ছিল, রেখাপাত্র পর্যন্ত প্রার্থী হওয়ার পরে সন্দেশখালিতে গেছে, সেখানে মন্দিরে পুজো দিয়েছে, গুরুজনদের প্রণাম করেছেন, ওখানে মানুষের জনের সঙ্গে কথা বলেছেন। মহুয়া মৈত্র এমন একজন জনপ্রতিনিধি যিনি ছিলেন যা নিজের কেন্দ্র, সেখানে তিনি নাম ঘোষণা হওয়ার পর যাওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেননি। তিনি মনে করেন যে তার ভোটাররা বসে আছেন তাকে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, এর কারণটাই হচ্ছে আপনি দেখবেন এই দলের কিছু সোশ্যাল মিডিয়া প্রচারেও অনেকে এরকম মিমিক করে এরকম মজা করে বলে যে মহুয়া মৈত্রর বিপক্ষে যারা দাঁড়াচ্ছে তারা তো কথা বলতে পারে না, আমাদের নেত্রী ইংরেজিতে কথা বলতে পারে। ইংরেজি জানার মধ্যে কোনো মহান শক্তি আছে বলে আমি বিশ্বাস করি না, এটাও একটা সাধারণ ভাষা। এবং যদি
ইংরেজি জানাটাকেই একমাত্র প্যারামিটার হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মেকলেমিনিটের আমলে এরকম একটা ক্লাস তৈরি হয়েছিল, ফেডারেল ক্লাস, ব্রিটিশ শাসিত, যারা ব্রিটিশ যে শাসক এবং শোষক তাদের মিডলম্যান হিসেবে কাজ করতো। এই মহুয়া মৈত্রর আসলে হ্যাঁ বলুন, কংগ্রেস কি বলেছে যে মানে ইংলিশে না বলতে বলে এটা কি তৃণমূল কংগ্রেসের থেকে বলা হয়েছে? আপনি যে কথাটা বললেন, আপনি দেখান যে তৃণমূল অফিসিয়ালি বলেছে যে আপনি দেখান যে সোশ্যাল মিডিয়ায় কি একটা লোক বললো আইটি সেল আপনার পার্টনার, তৃণমূল কংগ্রেস একবারে কথা বলেনি যে সোশ্যাল মিডিয়া আইটি সেল তৃণমূল কংগ্রেসের আপনি ভুল বার্তা দিচ্ছেন মানুষকে, সোশ্যাল মিডিয়া আইটি সেল আপনি ভুল বার্তা দিচ্ছেন, বরং সোশ্যাল মিডিয়া আইটি সেলের পার্টনার ঠিক ইংরেজি জানার মধ্যে কি যে লোকটা ইংরেজি জানে না, যে লোকটা ইংরেজি জানে না, সেই ইংরেজি যে জানে না সেই জানার দায়টা আপনার সরকারের। আপনি ইংরেজি শিক্ষা দিতে পারেন না, আপনার দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা বাংলায় কে কথা বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার না। কিসের ব্যক্তিগত ব্যাপার? ইংলিশ কথা বলবে বলে তিনি বেটার, তাহলে আপনি বলেন কেন? ওটা বিষয় না, আপনার আইটি সেল বলে আপনার কাছে ইনফরমেশন অবান্তর বিষয়, এটা অবান্তর বিষয়, এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনি এই বিষয়ে আলোচনা করছেন। একটা ছোট্ট নমুনা দেখো, একটা ভিডিও, কোনো বক্তব্য না, এটা জাস্ট ভিডিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে, দেখাই একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। Mr. Nariman is not a good lawyer. How many cases you know? I've done in Supreme Court. I get. What's understand? My spine is so straight. Point of order. No, point of order, sir. No, you, Mr. Gandhi, you must. I'm in Lok Sabha. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand that. My spine is, you see, my spine is very straight, very straight. I'm so tall, I'm so tall. My spine is so straight. My spine is so straight. অপমান করার ক্ষেত্রে যা খুশি তাই করার ছাড়পত্র, আর পাল্টা প্রশ্ন করলে তখন মহিলা ভিকটিম কার্ড, তখন একজন মহিলাকে অপমান করা যায় না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ প্লিজ, আমি শুনিনি একটু শুনিনি, প্রশ্নটা শুনিনি। ওগুলো আমরা বলি এই নামটাকে মিমিক্রি করাটা একবার দেখাতে পারবে? যে 2021 সালে নরেন্দ্র দামোদর দাস মোদী যে দিদি শব্দটাই, যেটাকে আমরা আরে উনি তো দিদি বলেছেন, আপনার দিদি কি বলেছেন? ওইটাকে দিদি বলে, আপনার দিদি কি বলেন? শোনালাম তো কি বললাম, কি বলেছে শোনালাম তো। 2 অক্ষরে গালিগালাজ, 2 অক্ষরে গালিগালাজ। এক সেকেন্ড শুনে নিন 10 সেকেন্ড বলে নিন। এই যেগুলো আমরা দেখছি, আপনারা কি মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভেবে বলবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র যে ধরনের ভাষা ব্যবহার করছেন, কিংবা উল্টো দিকে যদি কেউ পাল্টা ভাষা যেটা আপনি, এদের ভোটে দাঁড়ানো কিংবা ভোটে জেতার কোনো নৈতিক দায়িত্ব আছে, কোনো নৈতিক যোগ্যতা আছে? এই যে আমাদের বলছি তো বলতে মানে এদের বলার সুযোগটা দেবেন তো? হ্যাঁ বলুন। আমি আপনার সঙ্গে একমত যে দেশের আমাদের একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাম ধরে যারা ডাকে তাদের সত্যি কোনো নৈতিকতা নেই, সত্যি তাদের কোনো নৈতিকতা নেই দাঁড়ানো। আমি ওটাকেও যখন বলবো এটাকেও বলবো, ঠিক আছে। আজকে অমিত শাহ কলকাতায় যখন আসে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হোর্ডিং লাগিয়েছিলেন, কে বলেছে মোটা ভাই?
মিনিট নন্দিনীদি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শিশির অধিকারী সম্পর্কে, যখন শুভেন্দু অধিকারী বাবা মা সম্পর্কে গালিগালাজ করছেন, তখন সেটার জন্য সেক্ষেত্রে কোনো সেটা নিয়ে আলোচনা হতে পারে না, তখন সেটা নিয়ে কোনো ক্ষমা চাওয়ার কোনো জায়গা থাকতে পারে না। পাল্টা হলে তখন ক্ষমা চাওয়ার জায়গা হয়। যখন মহুয়া মৈত্র একের পর এক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ওপেন ডিবেটে বসে তিনি মধ্যাঙ্গুলি দেখিয়ে তিনি অ্যাঙ্কারকে অসম্মান করছেন, সেই সব কিছুর জন্য কখনো কোনো ক্ষমা চাওয়ার দরকার হয় না। কিন্তু তখন যখন তাকে ডাকা হয় পার্লামেন্টের কমিটিতে, তখন তিনি বলেন যে আমি দ্রৌপদীর মতো আমার বস্ত্র হরণ করা হচ্ছে। কেননা তাকে জানতে চাওয়া হয়েছে তিনি কোথা থেকে কত টাকা নিয়েছেন, কিসের বিনিময়ে প্রশ্ন করেছেন। এটাকে শুধুমাত্র ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে না? সারা জীবন তো তাই হয়েছে। আমাদের দেশে সবসময় বলা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীকে বলা যাবে না, মহিলা রাষ্ট্রপতিকে বলা যাবে না, মানে পুরুষ হলে বলা যেত। আর দ্বিতীয় কথা যেটা আমি অনিন্দদা বলেন, অনিন্দদা কথার মাঝখানে কথা বলবেন না। ওনারা বারবার বলতে চাইছেন আমরা নাকি মহুয়া মৈত্রকে সবাই মিলে পৃথিবী টার্গেট। আমি এটা শুনবো আনইন্টারাপ্টেডলি, আমি 1 মিনিট অন্তত নন্দিনীদির কথা শুনবো। কি এখান থেকে নন্দিনীদি কি হিন্ট পাওয়া যাচ্ছে, মানে এই রাজনৈতিক দল কিসের হিন্টে চলছে? শুনে আসছি মহুয়া মৈত্রকে নাকি টার্গেট করা হচ্ছে, কিন্তু ওনারা বলছেন মহুয়া মৈত্রকে ইডি টার্গেট করছে কি না, মহুয়া মৈত্র নাকি এক ব্যবসায়ী, কয়েকজন ব্যবসায়ী সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। প্রায়বার বলছে আমি কিন্তু কোনো রাজনীতি করি না। কেউ এটা বলছেন না মহুয়া মৈত্র একটা অ্যান্টি ন্যাশনাল কাজ করেছেন, এটা কি সন্তর্পণে সবাই মিলে এড়িয়ে যাচ্ছেন। মহুয়া মৈত্র এমন একটা কাজ করেছেন যেটা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে, এই কথা কেন একবার উঠবে না? তাহলে সেই ভদ্রমহিলা কি করে এমপি সিটের জন্য লড়াই করতে পারেন? আমি এটা বারবার জানতে চাই, কি করে উনি দাঁড়াতে পারেন? এটা করে কি প্রমাণ করা হচ্ছে না? এটা কি প্রমাণ করতে চাইছেন না ওনাদের সুপ্রিমো, যা করেছি বেশ করেছি, আবার ওনাকে আমরা টিকিট দেবো, গাজোয়ারি, এইটা কি প্রমাণ হচ্ছে না বারে বারে? আর একটা কথা বলতে চাই, মানছি কালকে দিলীপ ঘোষ যা বলেছেন ভুল, আগেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই ব্যাপারে কোনো আপনাদের বক্তব্য থাকতে পারে না, যার নিজস্ব পার্সপেক্টিভ। কিন্তু দিলীপ ঘোষের কথা নিয়ে আপনারা দৌড়ে সবাই কমিশনে চলে যাচ্ছেন, অথচ দেখুন আপনাদের কারোর একটু সময় হলো না সন্দেশখালিতে এত বড় অত্যাচারে দৌড়ে যাবার। তখন যখন সবাই বলছেন আপনাদের নবনির্বাচিত যারা টিকিট পেয়েছেন, নির্বাচিত বলবো না, যারা টিকিট পেলেন তারা কেউ বলার চেষ্টা করছেন এরকম কিছু হয়নি বলে দিদি দেখবেন আরেকজন বলছেন বারে বারে দেশে में छोटे छोटे बातें होते रहते हैं। এক সময় নির্বিচারে বিচার করেছেন পুরুষ মানুষ এবং তার পরিবারের, আর একজন নিজের যখন ঘটনা ঘটেছে তিনি কেঁদে কেটে একসা হয়েছেন, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দেখুন আপনাদের একই জিনিস নিয়ে কিরকম আলাদা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রচার কৃষ্ণনগর থেকে শুরু করছে, আজকে মহুয়া মৈত্র দেশদ্রোহী প্রমাণিত হয়েছে। আমি শুধু আপনি বলে দিলেন মানে আমি বুঝতে পারছি কোথায় কে এক্সপেল করেছে, কে এক্সপেল করেছে? এথিক্স কমিটি আমরা খাই না মাথায় রেখেও জানেন, এথিক্স কমিটি পার্লামেন্ট কি এস্টাবলিশ করেছে যে দেশদ্রোহিতা করেছে। মহুয়া মৈত্রকে দেশদ্রোহিতা যারা বলছে তারা কি জানেন যে দেশদ্রোহিতা আমার মনে হলো বলে দিতে পারি মহুয়া মৈত্র নিজে মহুয়া মৈত্র স্বীকার করেছে কি, মানে উনি বলেছে আমি দেশদ্রোহিতা? মহিলা হোক যেই হোক, আপনি একটা ভারতের নাগরিককে মানে উনি দোষী কিনা সেটা এখনো অব্দি বিচার না হয়ে সন্দেশখালীর মহিলাদের ক্ষেত্রে যা খুশি বলা যায়, কিন্তু মহুয়া মৈত্র তখন হচ্ছে মহিলা, একজন মহিলা। আপনি জানেন না একটা কথা বলুন তো, আজকে কোনো অন্য দলের নেতা আপনি একটা দেশের আইন ব্যবস্থা আছে নাকি বিজেপির মতো তৃণমূলীয় নৈতিকতা? সময় একদম শেষ, আমি ডিবেট শেষ করছি। একটা কথা, অন্য দলের কেউ এটা করলে আপনারা এই কথাগুলো বলতেন না? বলতো না, কোনোদিনও বলতো না। এগুলো কি সত্যি সত্যি গুণ হয় শাসক দলের কাছে? গালিগালাজ করা, চুরি করা, এগুলো কি সত্যি সত্যি গুণ, ট্যালেন্ট, কোয়ালিফিকেশন? আপনি গালিগালাজ করতে পারেন, আপনি 2-4টে গালাগাল দিতে পারেন, আপনি চুরি করতে পারেন, আপনি ডাকাতি করতে পারেন, তাহলে আপনি তৃণমূলে চান্স আছে, তাহলে আপনার তৃণমূলে টিকিট বাদ। এটা কি একটা কোয়ালিফিকেশন হয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন রেখে শেষ করলাম আজকে জর্নালিস্ট ডিবেট। ফিরে আসছি বিরতির পর।